সাগরের উত্তাল ঢেউয়ে বন্ধ এলএনজি সরবরাহ। চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে গ্যাস সংকট, চরম দুর্ভোগে মানুষ। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ১৩ জনকে বাংলাদেশে ঠেলে দিল ভারত। ফেনী ও সাতক্ষীরা দিয়ে আরো ১৭ জনকে পুষি। শিগগিরই উঠে যাবে থানচি ও রিমাকৃতে যাতায়াতের নিষেধাজ্ঞা। ব্রিফিংয়ে সেনাবাহিনী, নিরাপত্তার কারণে ছিল সাময়িক বন্ধ। ঢাকার বাইরেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ও করোনা। সংক্রমণ রোধে উদ্যোগ নেওয়ার তাগিদ, আরও সচেতন হওয়ার আহ্বান চিকিৎসকদের। এবং নওগাঁয় অটোরিকশা নসিমনের সংঘর্ষে 2 জনের প্রাণহানি। পাবনায় ট্রাকের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবার থাকছে বিস্তারিত। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে তৃতীয় দিনের বৈঠক চলছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। রিপন, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনের আজকের যে বৈঠক, এই বৈঠকে কিন্তু গতকালের যে অসমাপ্ত আলোচনা, সেই অসমাপ্ত আলোচনার একটি বিশেষ বিষয় নিয়ে এখন পর্যন্ত আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগের প্রসঙ্গ। এবং আজকের যেই মূল আলোচনার বিষয়গুলো ছিল সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, সীমানা নির্ধারণ, নির্বাচনী সীমানা নির্ধারণ এবং প্রধানমন্ত্রীর সময়কাল নিয়ে যে আলোচনা হওয়ার কথা ছিল, প্রথমার্ধ পর্যন্ত কিন্তু সেই আলোচনাগুলো হয়নি। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে এবং এতদিন ধরে রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে যেই ব্যবস্থা প্রচলিত ছিল, সেই ব্যবস্থার যে পরিবর্তন প্রয়োজন, সেই বিষয়টি কিন্তু প্রায় অধিকাংশ রাজনৈতিক দলই মনে করেন যে সেই ব্যবস্থার পরিবর্তন করা দরকার। এবং সেই ক্ষেত্রে নতুন কিভাবে রাষ্ট্রপতি নিয়োগ করা যায়, সেই বিষয়টি নিয়ে কিন্তু 2-3টি মতামত এসেছে। এবং প্রাথমিকভাবে যেটি বলা হচ্ছে যে 70 অনুচ্ছেদের সংশোধনীর ফলে যেই সরকারি দলের এমপিরা, নির্বাচিত এমপিরা যেহেতু ভোট দিতে পারবেন, দলের বিপক্ষেও ভোট দিতে পারবেন, এই ধরনের একটি ব্যবস্থা রাখা হয়েছে। সেই ক্ষেত্রে যেই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গোপন ভোটের মাধ্যমে সেই ব্যবস্থা রাখা যেতে পারে, এমনটি দাবি করা হয়েছে। এছাড়া সংস্কার নিয়ে যে নতুন যে প্রস্তাবনা, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ বিশিষ্ট যে সংসদীয় ব্যবস্থা, সেই সংসদীয় ব্যবস্থার যেই 500 জন প্রতিনিধি রয়েছেন, তারা গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবেন, এমনটি একটা প্রস্তাবনা এসেছে। এর বাইরে যেটি প্রস্তাবনা এসেছে যে এই ইলেকটোরাল কলেজ সিস্টেমটাকে, পরিধিটাকে আরো বাড়িয়ে সেটি জেলা এবং সিটি কর্পোরেশন পর্যন্ত নেওয়া যায় কিনা, সেখান থেকে যারা জনপ্রতিনিধি থাকবেন তারাও যাতে গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতির নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন গোপন ভোটের মাধ্যমে, তেমন কিন্তু প্রস্তাবনা করা হয়েছে। তো বেশ কয়েকটি বিষয়ে প্রস্তাবনা তুলে ধরা হলেও এখনো সবগুলো রাজনৈতিক দল ঐকমত্যের জায়গায় পৌঁছায়নি। তবে অধিকাংশ রাজনৈতিক দলই মনে করেন যে বিদ্যমান যে রাষ্ট্রপতি নিয়োগের পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিতে পরিবর্তন আনা প্রয়োজন। এবং এর পাশাপাশি রাষ্ট্রপতি নিয়োগের পাশাপাশি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যেই ভারসাম্যের কথা বলা হচ্ছে দীর্ঘদিন ধরে, সেটিও কিন্তু আলোচনায় অগ্রাধিকার পাচ্ছে। এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাহী বিভাগের হাতে যেই পরিমাণ ক্ষমতা দেয়া আছে, সেই ক্ষমতা থেকে কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে হস্তান্তরের বিষয়টি বলা আছে। এবং বলা হচ্ছে যে রাষ্ট্রপতিকে যেভাবে আলংকরিক ভাবে পদটিকে দেখা হয়, সেই জায়গা থেকে আরো কার্যকরী করতে রাষ্ট্রপতির ক্ষমতাকে আরো বাড়িয়ে আনা যায় কিভাবে, সেই বিষয়ে কিন্তু প্রাথমিক নির্দেশনাগুলো, প্রাথমিক একটা ধারণা দেয়া হয়েছে আলোচনার মধ্যে। এবং রাজনৈতিক দলগুলো মূলত আজকে প্রথমার্ধ পর্যন্ত এই বিষয়গুলো নিয়েই আলোচনা করছেন এবং রাষ্ট্রপতি নিয়োগের যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো একটি ঐকমত্যে পৌঁছাবে, এমনটি প্রত্যাশা কিন্তু রাজনৈতিক দলগুলো করেছে। এবং
এরপরে দুপুরের যে মধ্যাহ্নভোজ তারপরে আবার বৈঠক বসেছে এবং সেই বৈঠকে আজকের যে আলোচ্য বিষয়গুলো ছিল সেই আলোচ্য বিষয়গুলো নিয়ে কতটুকু অগ্রগতি হলো তা বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর যে মতামত সেগুলো আমরা জানতে পারবো এবং তখন জানতে পারলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানানোর চেষ্টা করব। ন্যান্সি, রিপন, আপনাকে ধন্যবাদ। সাগরের উত্তাল ঢেউয়ের কারণে মহেশখালীতে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে চট্টগ্রামে গ্যাস সংকট দেখা দিয়েছে। বুধবার দুপুর থেকে নগরীর গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন নগরবাসী। গ্যাস সংকটের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলো। সাগর শান্ত না হওয়া পর্যন্ত এলএনজি বাহী বিশেষায়িত জাহাজ থেকে গ্যাস সরবরাহ সম্ভব হবে না বলে জানান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক। এদিকে চাঁদপুরে গ্যাস সরবরাহ বিঘ্নিত ও বন্ধ থাকায় ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে বাসাবাড়িতে গ্যাসের চাপ কমতে থাকে। বাকরাবাদ গ্যাস কোম্পানির চাঁদপুর আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক জানান, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় ঢাকা, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। সকাল থেকে আপনার গ্যাস অনেক নিভু করে জ্বলছে, যেটা দিয়ে হচ্ছে আপনার রান্নার মতো অবস্থা নেই। পূর্বের তুলনায় আজকে খুবই কম গ্যাস আসতেছে। সকালে আমাদের অনেকে রান্না করতে পারে নাই, নাস্তা করতে পারে নাই, টিউশন আছে, টিউশনে অনেক নাস্তা করে যেতে পারে নাই। গ্যাস সংকট নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে একেএম নাজিম ও চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শুরুতেই যাচ্ছি নাজিমের কাছে। নাজিম, কেন গ্যাস সংকট এবং নগরবাসীর ভোগান্তি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন? চট্টগ্রামে মূলত হচ্ছে যে মহেশখালী যে সাগরে উত্তাল ঢেউয়ের কারণে মহেশখালী থেকে যে এলএনজি সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে বলা যায়। কারণ সকালে আমরা কর্ণফুলী ডিস্ট্রিবিউশনের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন মহেশখালী থেকে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে চট্টগ্রাম নগর জুড়ে কিন্তু যে গ্যাস সংকট সেটি তীব্র আকার ধারণ করছে। কারণ দুপুরের পর থেকে নগরীর অধিকাংশ এলাকায় বাসাবাড়িতে গ্যাস একেবারে সরবরাহ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যেখানে গ্যাস দেওয়া হয় সেখানেও কিন্তু গ্যাস সরবরাহ প্রায় বন্ধ। কর্ণফুলী ডিস্ট্রিবিউশন কোম্পানি যে বলছে প্রতিদিন চট্টগ্রামে মহেশখালী থেকে 1000 মিলিয়ন ঘনফুট যে গ্যাস সরবরাহ হওয়ার কথা সেটি এখন 195 থেকে 200-তে নেমে এসেছে। এতে করে যে গ্যাসের সংকট সেটি কিন্তু নগর জুড়ে হাহাকার বয়ে যাচ্ছে। কারণ নগরের অধিকাংশ বাসাবাড়িতে এলাকায় এখনো কিন্তু দুপুরের পর থেকে গ্যাসের যে চাহিদা সেটি পাওয়া যাচ্ছে না। পাশাপাশি সিএনজি যে অটোরিকশা রয়েছে সেই গ্যাস ফার্মগুলো সিএনজি পাম্পগুলোতে কিন্তু কোনো ধরনের গ্যাস দিচ্ছে না। এতে করে আসলে জনজীবন এক ধরনের বিপর্যয় নেমে এসেছে। আমরা কর্ণফুলী গ্যাস স্টেশনের সাথে কথা বলছি, তারা যেমনটি বলেছেন মহেশখালীতে যদি সাগর উত্তাল ঢেউ যেটি রয়েছে সেটি যদি স্বাভাবিক হয়ে আসে তাহলে হয়তো এলএনজি সরবরাহ যদি স্বাভাবিক হয় তাহলে চট্টগ্রামে যে গ্যাসের সংকট সেটি ধীরে ধীরে কাটিয়ে উঠবে। এদিকে আমরা গতকালকে যেটি বিজিএম এবং গার্মেন্টস মালিকদের সাথে কথা বলে জেনেছি গ্যাস সরবরাহর সংকটের কারণে কিন্তু চট্টগ্রামের ইতিমধ্যে কয়েকটি গার্মেন্টস কারখানা কিন্তু বন্ধ হওয়ার পথে। কারণ যেগুলো গ্যাস দিয়ে চলে সেগুলো ইতিমধ্যে তাদের মালিকের গ্যাস না পাওয়া, সরবরাহ না পাওয়ার কারণে কিন্তু বন্ধ করে দিচ্ছেন। এদিকে নগরের পাশাপাশি আশপাশের যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলাতে কিন্তু সিএনজি রিক্সাগুলো প্রায় বন্ধ হওয়ার পথে। কারণ যারা দুদিন আগে গ্যাস নিয়েছিলেন তারা কিন্তু আজকে সকালের পর থেকে কিন্তু কোনোভাবেই তারা গাড়িতে গ্যাস নিতে পারছে না। পাশাপাশি তেমন করে বাসাবাড়িতে যারা আবাসিকে বসবাস করেন বাসাবাড়িতে তাদের কিন্তু কোনো গ্যাস নেই, তারা কিন্তু খাবার সংকটে একরকম দেখা দিচ্ছে। কারণ গ্যাস না থাকার কারণে অনেক বাসাবাড়িতে দুপুরের পর থেকে আসলে কোনো ধরনের খাবার রান্না করতে পারে বিরাজ করছে। কবে নাগাদ আসলে এই মহেশখালীর এই যে গ্যাস সরবরাহ সেটি স্বাভাবিক হবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আমরা এখন চলে যাব চাঁদপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফ, তিনি জানাবেন গ্যাস সংকটের বিষয়ে বিস্তারিত। শরীফ। নাজিম, আপনি যেমনটি বলছিলেন চাঁদপুরে কিন্তু আজ সকাল থেকে গ্যাস সংকটে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় 20,000 গ্রাহক। আমি গ্রাহকদের সাথে কথা বলেছি, তারা বলছেন সকাল থেকে লাইন কিন্তু নিবু করে জ্বলছে। অনেকে সকালের নাস্তা দুপুরের খাবার রান্না করতে পারেননি, অনেকেই হোটেল থেকে খাবার এনে
খাচ্ছেন। এর পাশাপাশি চাঁদপুরে একটি বিদ্যুৎ কেন্দ্র এবং 5টি সিএনজি ফিলিং স্টেশন কিন্তু ভোগান্তিতে পড়েছে। এখানে যারা সিএনজি রয়েছে, সিএনজিতে গ্যাস নিতে পারছেন না, তারা ভোগান্তিতে পড়েছেন। আমি স্টেশনগুলোর সামনে দেখেছি সিএনজির বিশাল দীর্ঘ লাইন। এর পাশাপাশি বাসা বাড়িতে কিন্তু গ্যাস না থাকায় কিন্তু ভোগান্তিতে পড়েছেন এখানের গ্রাহকরা। এই বিষয়ে আমি কথা বলেছি বাখরাবাদ গ্যাস কোম্পানির চাঁদপুর অঞ্চলের যিনি বিক্রয় ব্যবস্থাপক রয়েছেন ফজলে রাব্বির সাথে। তিনি আমাকে জানিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে আবহাওয়ার উন্নতি হলে আজ সন্ধ্যার মধ্যে গ্যাস কিন্তু আবারও পাওয়া যেতে পারে। তিনি আশ্বস্ত করেছেন তারা চেষ্টা করছেন বৈরী আবহাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে কিন্তু আবারও গ্যাস সংযোগ চালু করবে বলে তিনি আমাকে জানিয়েছেন। তো গ্রাহকরা আশা করছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি তারা গ্যাস পান তাহলে তাদের কিন্তু ভোগান্তি কেটে যাবে। এই ছিল চাঁদপুর গ্যাস সংকট নিয়ে আমার কাছে সবশেষ। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আবারও নারী শিশু সহ 13 জনকে পুশিন করেছে বিএসএফ। বৃহস্পতিবার ভোরে তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে তাদের পুশিন করা হয়। বর্তমানে তারা বিজিবি ক্যাম্পের তত্ত্বাবধানে স্থানীয় একটি স্কুলে অবস্থান করছেন। ফেনীর ছাগলনাইয়ার যশপুর সীমান্ত দিয়ে রাতের আধারে নারী শিশু সহ 11 জনকে পুশিন করেছে বিএসএফ। বৃহস্পতিবার দিবাগত রাতে বৈরী আবহাওয়ার সুযোগে এই ঘটনা ঘটে। পরে তাদের আটক করেছে বিজিবি। এর মধ্যে একজন পুরুষ, 7 জন নারী ও 3 জন শিশু রয়েছে। এছাড়া সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে 6 জনকে পুশিনের ঘটনা ঘটেছে। বগুড়ায় 65তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র বিতরণ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিমান বাহিনী ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুল এরোলিয়া এয়ারফিল্ডে এই কর্মসূচি হয়। প্রধান অতিথি হিসেবে কোর্সে অংশগ্রহণকারী 16 জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় তিনি বলেন, প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উড্ডয়ন প্রশিক্ষকের মত একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত ছিল, যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে। Dear graduating instructors, today you join the elite group of qualified flying instructor QFI, a select cadre entrusted with the sacred responsibility of mentoring the next generation of air warriors. You are no longer just aviators, you are now mentors, role models and leaders, carrying the weight of shaping the future of military aviation. শিগগিরই থানচি এবং রিমাক্রিতে যাতায়াতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ের আয়োজন হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম। থানচি এবং রিমাক্রিতে আরাকান আর্মি অবস্থান নেয়, সেখানে দর্শনার্থী প্রবেশ নিষেধের বিষয়ে বলেন, নিরাপত্তা বাহিনী কাজ করছে। অচিরেই এসব এলাকায় যাতায়াতের বিধিনিষেধ তুলে নেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামে যদি কোনো ট্যুরিস্ট সেখানে পরিদর্শনে যায় তাহলে আমাদের ওইখানে ডেপ্লয়েড যে জোন থাকে সেই জোনে তাদের একটা রেজিস্টার থাকে, যে রেজিস্টারে তাদের নাম তালিকা এবং কন্ট্যাক্ট নাম্বার লিপিবদ্ধ করতে হয়। তাদের সেফটি সিকিউরিটির জন্য এটা করতে হয়। তো সঙ্গত কারণেই যে এলাকায় এখন আপনার নিরাপত্তাজনিত বিঘ্নিতজনিত কারণে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে, আমরা আশা করছি যে আমাদের নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে এবং অতি শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। রাজধানী সহ সারা দেশে বিভিন্ন স্থানে চোখ রাঙাচ্ছে করোনা ও ডেঙ্গু। দিন দিন বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। চট্টগ্রামে বেড়েছে করোনার প্রকোপ। একজনের মৃত্যুর পর আতঙ্ক বাড়ছে মানুষের।
হাসপাতালগুলোতে চলছে প্রস্তুতি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খোলা হচ্ছে কল সেন্টার। যশোরে গত 5 দিনে 3 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। রোগীদের সেবায় চালু করা হয়েছে আলাদা ইউনিট। এদিকে বরগুনায় জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 232 জন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে 5 জনের। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে কুমিল্লা ও যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও সালাউদ্দিন সাগর। শুরুতেই যাচ্ছি কুমিল্লায় সুমনের কাছে। সুমন, করোনা সংক্রমণ নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি ন্যান্সি, আপনাকে আমি একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লায় গত 3 দিনে 9 জনের করোনা শনাক্ত হয়েছে। তবে একটা বিষয় জানা রাখি, কুমিল্লা আমরা এখনো দেখিনি কুমিল্লার যে মেডিকেল কলেজ হসপিটাল এবং কুমিল্লা জেনারেল হসপিটালে যে করোনা পরীক্ষা করার জন্য আসলে যে কিট এসেছে এবং এখন পরীক্ষা শুরু হয়নি। তবে প্রাইভেট মেডিকেল গুলোতে করোনার টেস্ট করা হচ্ছে। তবে এই বিষয়ে সিভিল সার্জনের সাথে কথা বলছি, তারা বলছে যে করোনার যে কিট এসেছে, তারা করোনার যে আইসিইউ আইসোলেশন যে রয়েছে কুমিল্লা জেনারেল হসপিটাল, কুমিল্লা মেডিকেল হসপিটাল 60টি, এগুলো ঠিক করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি তার কার্যক্রম চলছে। এখানে আসলে সবগুলো আইসিইউ বেড এবং আইসোলেশনের জন্য রেডি করা হচ্ছে। তবে আমি যখন কথা বলেছি কুমিল্লা সিভিল সার্জনের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে আগামীকাল থেকে কুমিল্লা করোনা পরীক্ষার জন্য সকল কিট দেওয়া হয়েছে এবং পরীক্ষা শুরু হবে। এই বিষয়ে আসলে আর একটু কথা বলার চেষ্টা করেছি। কুমিল্লা যারা রয়েছে তারা আমাদের সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং কুমিল্লার সকলে আসলে সিটি কর্পোরেশন যারা রয়েছে কর্তৃপক্ষ, তারা আমাদের কাছে যাতে না বৃদ্ধি পায় সচেতনতামূলক সকলকে বলছেন মাস্ক পরিধান করতে হবে এবং সেই সাথে কুমিল্লার সকল জায়গায় ফগার মেশিন দিয়ে মশা নিধনের জন্য আসলে নির্দেশ দেওয়া হয়েছে। কার্যক্রম শুরু করবে আমাদেরকে জানিয়েছেন। আপনাদের আরেকটি জানাই, কুমিল্লায় এই করোনা শনাক্ত হয়েছে 9 জন এই পর্যন্ত। তার মধ্যে আসলে কুমিল্লা সিটিতে রয়েছে 5 জন এবং বাকি 4 জন রয়েছে জেলা ভিত্তিক। এবং আমি আরেকটু জানা রাখি, কুমিল্লা আসলে করোনার উপশমনে ঘুরছেন, কিন্তু মানুষের করোনা শনাক্ত করার জন্য টেস্ট করতে পারছেন না এবং এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছি। কুমিল্লায় আসলে আমি দেখেছি কুমিল্লার যে করোনার টেস্ট করার জন্য মানুষের মধ্যে আগের যে ব্যাপারটা ছিল, এবার সেরকম আসলে সচেতনতার অভাব এবং কোন প্রচারণা ছাড়াই আসলে মানুষ বুঝতে পারছে। এই ছিল কুমিল্লা করোনা নিয়ে সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি যশোর। সালাউদ্দিন বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সুমন আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে যশোরের করোনায় আমাদের এখানে 2 জন মারা গেছে, বুধবার ভোরে 1 জন মারা গেছে এবং বুধবার রাতে 1 জন মারা গেছে। এই নিয়ে কিন্তু যশোরের করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2 জনে এবং শনাক্ত হয়েছেন মোট 3 জন এবং সন্দেহজনক অবস্থায় কিন্তু আসলে এখনো 3 জন চিকিৎসাধীন রয়েছেন। তো আমরা এ ব্যাপারে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক যিনি রয়েছেন তার সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে আসলে জনবল সংকটের কারণে কিন্তু আমাদের অত্যাধুনিক যে আইসিইউ এবং আইসোলেশন যে সেন্টারটি ছিল গত কোভিড এটা উদ্বোধন করা হয়, কিন্তু জনবল সংকট এবং লিফট না থাকার কারণে কিন্তু এটি এখন বন্ধ হয়ে পড়ে আছে, যার কারণে কিন্তু আসলে কোভিড পেশেন্ট যারা তাদেরকে কিন্তু চিকিৎসাধীন ডাক্তারদের ব্যাপক বেগ পেতে হচ্ছে। একই সাথে নিয়মিত যে আইসিইউটি ছিল সেখানে সাধারণ রোগী এবং করোনা রোগী কিন্তু একসাথে রাখা হচ্ছে, অর্ধেক সেপারেশন করা হয়েছে করোনার প্রভাব হঠাৎ বেড়ে যাওয়ার ফলে, যে অর্ধেকে করোনা রোগী থাকছে, বাকি অর্ধেকে থাকছে হচ্ছে সাধারণ রোগী। সাধারণ রোগের ভেতরে যারা ক্রিটিক্যাল রয়েছে তাদেরকে এই মুহূর্তে কোথাও শিফট না করানো যাচ্ছে না, যার কারণে কিন্তু আসলে সাধারণ রোগীদের সাথে কিন্তু আসলে করোনা যে রোগীরা রয়েছে তাদেরকে রাখতে হচ্ছে। তো এটা একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। আরেকটি সমস্যা সেটা হচ্ছে জনবলের যে সংকট। জনবল সংকটের কারণে আমরা দেখেছি যে করোনারি কেয়ার ইউনিটের 4 তলার যে আইসিইউ এবং আইসোলেশন ইউনিট সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং এখানকার ইমার্জেন্সি যিনি ডাক্তার থাকার কথা ছিলেন কার্ডিওলজির, এখানে কার্ডিওলজির ডাক্তার কিন্তু থাকেন না। এখানে সবসময় জরুরিতে যিনি ডিউটি করেন তিনিও সাধারণ এমবিবিএস একজন ডাক্তার, সে কারণেও কিন্তু আরেকটি সমস্যা হয়ে দেখা যায়। তো এই কোভিডের এই সময়টাতে আসলে ঠান্ডা জ্বর এবং কোভিডের লক্ষণ প্রায় কাছাকাছি হওয়ার কারণে কোনটা কোভিড কোনটা জ্বর ঠান্ডা জ্বর এটা নির্ণয় করতে কিন্তু কষ্ট হচ্ছে। একই সাথে কিট না থাকায় কিন্তু পরীক্ষা টোটালি বন্ধ আছে। আমাদের পাশের একটি প্রাইভেট ক্লিনিক থেকে কিন্তু র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে যেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে সে একদম লাস্ট স্টেজে এসে কিন্তু সেগুলো ধরা পড়ছে এবং সেগুলো ধরা পড়ার কারণে কিন্তু গত যে 2 জন মারা গেছে গতদিন, এই 2 জন কিন্তু একই কারণে মারা যায়। একজন মারা যায়
কোভিড টেস্টের একেবারে 2 ঘন্টা পরে। তো আমাদেরকে সিভিল সার্জন আজকে যেমনটা জানিয়েছেন যে আগামীকাল থেকে করোনার যে কিট এটা যশোরে সরবরাহ করা হতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। যদি সরবরাহ করা হয় তাহলে আগামীকাল থেকে যশোর জেনারেল হাসপাতালে কিন্তু আসলে করোনা পরীক্ষা করা সম্ভব হবে। এই ছিল আমার কাছে যশোরের করোনার সর্বশেষ পরিস্থিতি। সাগর, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে সুমন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, কুমিল্লা এবং যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। দেশ জুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বরগুনায় সংক্রমণের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, জেলায় ডেঙ্গুর প্রকোপ এখন কেমন দেখছেন? হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা জানাবেন। অসংখ্য ধন্যবাদ। দেখুন, সারা দেশে 6,500 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। এর মধ্যে বরগুনাতে 2021 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তার মানে হচ্ছে 30% মানুষ কিন্তু বরগুনার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এই ডেঙ্গুর মহামারীর রূপ ধারণ করেছে বরগুনা শহর থেকে গ্রামে। সর্বত্রই কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু সদর হাসপাতালে আসছেন। বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য 55 বেড বিশিষ্ট যে ডেডিকেটেড যে ওয়ার্ড চালু করা হয়েছে, সেখানে বর্তমানে 217। তাছাড়া বরগুনায় প্রতিদিনই কিন্তু শতাধিক রোগী কিন্তু এখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। ডেঙ্গুর যে মহামারী রূপ, সেটি কারণে এখানে চিকিৎসা ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে এবং এখানে যে চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু অনেক হিমশিম খাচ্ছেন চিকিৎসা দিতে। এই যে মহামারী রূপের মধ্যে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন করে 10 জন ডাক্তার পদায়ন করা হয়েছে এবং এই 10 জন ডাক্তারের মধ্যে 5 জন ডাক্তার কিন্তু বর্তমানে হাসপাতালে যোগদান করেছে। তাছাড়া এই নতুন করে 10 জন নার্স তো এখানে দেওয়া হয়েছে। সর্বোপরি বরগুনার সদর হাসপাতালের চিত্র কিন্তু খুবই ভয়াবহ। এই মানুষ কিন্তু মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। রোগীদের অভিযোগ ঠিকভাবে কিন্তু তারা চিকিৎসা পাচ্ছে না এবং এখানে যে ডেঙ্গুর জন্য যে প্রয়োজনীয় যে পরীক্ষা নিরীক্ষা, সেই পরীক্ষা নিরীক্ষা কিন্তু এখানে হচ্ছে না। সর্বোপরি তাদের কিন্তু বাহির থেকে যে ক্লিনিক রয়েছে, সেই ক্লিনিক থেকে, মানহীন ক্লিনিক থেকে পরীক্ষা করাতে হচ্ছে, যে তাতে কিন্তু সঠিকভাবে পরীক্ষার রিপোর্ট না পাওয়ার কারণে ডাক্তারদেরও কিন্তু চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। বগুড়ায় বিপুল পরিমাণ নকল ব্র্যান্ড রোল সহ 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বিকেলে শহরের পালসা চৌকির পাড় এলাকার রুহানি প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে নকল ব্র্যান্ড রোল উদ্ধার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পালিয়ে যায়। 8,26,500 নকল ব্র্যান্ড রোল ও বিপুল পরিমাণে আকিজ বিড়ির নকল প্যাকেট উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে 4 জনকে। সংবাদের ভিত্তিতে আমরা আজকে এখানে অভিযান করেছি। এখানে জাল ব্যান্ডরোল সহ এবং বিভিন্ন বিড়ি কোম্পানির প্যাকেট সামগ্রী আমরা যে নকলভাবে তৈরি করার যে প্যাকেট সামগ্রী উদ্ধার করেছি। আমাদের অভিযান চলমান আছে। আমরা আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নোয়াখালীতে গেল 24 ঘন্টায় 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। পৌর শহরের বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পৌর শহরের মাইস্তি, লক্ষ্মীনারায়ণপুর, হাউজিং, উকিলপাড়া, মাস্টারপাড়া, ফকিরপুর ও জেলখানা সড়কের বেশিরভাগ সড়কে পানি জমে রয়েছে। বিভিন্ন বাসাবাড়ির নিচতলায় পানি জমে ঘরবন্দি হয়ে পড়েছে পৌরবাসী। শহরের সোনাপুর, চৌমোহনী 4 লেন সড়কের 2 পাশে, ফ্ল্যাট রোড, জজ কোর্ট সড়ক, আল ফারুক স্কুল সড়ক ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কও বেশিরভাগ সড়কে হাঁটু পানি জমেছে। সড়কগুলোতে খানাখন্দ থাকায় ঘটছে দুর্ঘটনা। নোয়াখালীতে জলাবদ্ধতার মূল কারণ হলো পৌরসভার ড্রেনগুলা খুবই সংকীর্ণ এবং পৌরসভার উন্নয়ন না করার কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি চলাচলের পথ যদি প্রশস্ত না থাকে, সেক্ষেত্রে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হবে। যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তারা বরাদ্দ দিয়েছেন কিছু অসাধু ব্যক্তিকে, যারা খালের উপরে দোকানপাট নির্মাণ করার কারণেই আজ নোয়াখালী পৌরসভার এই করুণ পরিণতি। খাল বিল সব দখল করার কারণে আমরা এর ভুক্তভোগী এবং আমাদের রাস্তাতে অনেক গর্ত, আমরা গাড়ি চালাতে পারি না, অনেক কষ্ট হয়, রোগী নিয়ে যাতায়াত করতে অনেক কষ্ট হয় এবং অল্প বৃষ্টিতে পানি উঠে যায় শহরের সব জায়গায়। বিভিন্ন জেলা সড়ক দুর্ঘটনায় মোট 8 জন নিহত হয়েছে। বুধবার রাত 8টার দিকে কুড়িগ্রাম রংপুর সড়কের কাঁঠালবাড়ি ডিগ্রি কলেজের সামনে
রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় 2 বোনের মৃত্যু হয়েছে। অন্যদিকে বুধবার সিলেট জকিগঞ্জ সড়কের শ্রীরামপুর ও ইউনিয়ন অফিস বাজারে একই পরিবারের মা ছেলে ও এক টমটম চালক নিহত হয়েছেন। দিনাজপুরের হিলিতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে 4র্থ শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। পাবনার ঈশ্বরদীতে মিনি ট্রাকের ধাক্কায় স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নওগাঁর বদলগাছিতে সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময়ের মধ্যে এই দুর্ঘটনাগুলো ঘটে। অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহীর গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষরের অভিযোগ উঠেছে যুবদল নেতা মাহফুজুর রহমান ডালিমের বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা 11টায় রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নজরুল ইসলাম এই অভিযোগ তোলেন। তিনি বলেন, প্রকাশ্যে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ করা হয়েছে এবং এই ঘটনায় মামলা করবেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য গোলাম আরিফ, আফজাল উদ্দিন, কামরুজ্জামান, ফায়জা খাতুন হীরা। জোরপূর্বক স্বাক্ষর নেওয়া পদত্যাগপত্রটা উদ্ধার করতে হবে এবং যারা জোরপূর্বক এইগুলা করেছে তাদের বিচারের আওতায় এনে তাদের মানে আইনানুগ ব্যবস্থা। সুনামগঞ্জের নোয়াখালী টু ভীমখালী সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন 30টি গ্রামের লাখো মানুষ। 9 কিলোমিটার দীর্ঘ সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। সড়কের সংস্কারে অনিয়ম ও ধীরগতির অভিযোগ স্থানীয়দের। সহকর্মী শাহবাজ উদ্দিন মান্নার তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সালমা জাহান। সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জামালগঞ্জ উপজেলার নোয়াখালী ভীমখালী সড়কের কার্পেটিং উঠে মেঠো পথে রূপান্তরিত হয়েছে। 9 কিলোমিটার সড়কের মধ্যে 6 কিলোমিটারের পিচ উঠে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সড়কের নূরপুর, তেরোহাল, জীবদারা, নয়াহাটি, শিমুলবাগ, উকারগাঁও, মুক্তাখাই গ্রামের অংশে সৃষ্টি হয়েছে অর্ধশত ছোট বড় গর্ত। যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। এ কারণে 2টি উপজেলা 30টি গ্রামের মানুষ 3 বছর যাবৎ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অধীনে 31,14,18,000 ব্যয়ে সড়ক সংস্কার কাজ শুরু করে যৌথভাবে 2টি পৃথক ঠিকাদারি প্রতিষ্ঠান। মূল সড়কের কাজ না করে কালভার্ট, গাইড ওয়াল সহ মাটি ভরাটের কাজ করে। 4টি কালভার্টের মধ্যে 3টি কালভার্টের কাজ চলমান রয়েছে। সড়ক সংস্কারে ধীরগতি ও অনিয়মের অভিযোগ করেন স্থানীয়রা। গর্ভবতী মহিলা, মুরব্বী মহিলা এরা যাইতে খুব কষ্ট, কাঁচা রাস্তা, গাড়ি পাস হয় না, আইতে যায় লাঠিত পড়ে যায় মুরব্বী হলে, মানে জনগণের কষ্ট হইতেছে বা ড্রাইভার মধ্যে অনেক আরো কষ্ট হইতেছে। এখন তো আমরা এই যে বাজারে যে যাই, মসজিদে যাই, আমরা খুব কষ্ট, এদিকে ফেক হয়ে যায়। ওই দেখুন গাড়ি চালাইয়া 1 টাকা পাই না, গাড়ির যে খাম কাজা এই মুহূর্তে 1500 টাকা কাম করে যাইছি। 2 দিকে কিন্তু হাওর, এই হাওরের কারণে এই সড়কের পাশ থেকে মাটি আনলে রাস্তাটা আবার ক্ষতি হয়, এই মাটি টিকে না। ইট লাগায় তারা দেয় না, সিমেন্ট কুল্লার সাথে এত ঘুরে যায়। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে প্রতিকূল আবহাওয়ার জন্য দ্রুত গতিতে কাজ শুরু করা যায়নি। সমস্যা মানে আমাদের তো এখন বৃষ্টির সিজন চলে আসছে, এখন তো আপনার যেরকমের আমরা প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ করতেছিলাম ওইটাও অফ, বৃষ্টির কারণে মাটির কাজটাও অফ। মাটি যে পয়েন্ট থেকে আনতেছিলাম পয়েন্ট থেকে গাড়ি ওঠে না। এখন আপাতত আমাদের এই কালভার্টের কাজগুলাই রানিং আছে। আর অনিয়মের অভিযোগ অস্বীকার করে সুনামগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানান, সড়কের কাজ চলমান রয়েছে। এখানে কাজের কোনো অনিয়ম নেই। আমাদের মূল রাস্তার মধ্যে শুধু আরসিসি রাস্তা কমপ্লিট হয়েছে, আর রাস্তার 2 পাশে মাটির কাজ করতেছে, বক্স কভারের কাজ এলসি বাধ্যতা সম্পন্ন দিচ্ছে। দ্রুত সড়কটি মেরামত করে চলাচল যোগ্য করে তোলার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাদারীপুরের রাজৈর উপজেলার ইসুবপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় লুন্দি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়ার ঘোষণার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পদবঞ্চিত প্রার্থী সৈয়দ আলী শেখ বয়াতি ও তার সমর্থকরা চওড়া হয়ে জাফর আলীকে বাধা দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, নির্বাচিত নুরুল ইসলাম অতীতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ছিলেন এবং টাকার বিনিময়ে পদ পেয়েছেন। পাল্টা জবাবে নুরুল ইসলাম বলেন, তিনি বরাবরই বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং জনপ্রিয়তার ভিত্তিতে মনোনীত হয়েছেন। মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়ে সুষ্ঠু প্রজননে সাগরে বেড়েছে মাছের উৎপাদন। কক্সবাজারে রূপালী ইলিশ সহ অন্যান্য মাছের প্রাচুর্যে খুশি জেলে, আড়তদার ও ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে 4 টন ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মোট 48 টন মাছ তুলেছেন জেলেরা, যার বাজার মূল্য আনুমানিক 42 লাখ টাকা। উৎপাদনস্থলে ইলিশের দাম কমানোর প্রস্তাব নিয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। সহকর্মী আব্দুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। চলতি মৌসুমে বঙ্গোপসাগরে মিলছে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ ও অন্যান্য মাছ। 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন সাগরে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয় সরকার। এতে মাছের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন হয়েছে। তাই রূপালী ইলিশ সহ অন্যান্য মাছের প্রাচুর্যে খুশি জেলে, আড়তদার ও মাছ ব্যবসায়ীরা। জেলেরা বলছেন, চলতি বছর ভারতের সঙ্গে সময় মিলিয়ে নিষেধাজ্ঞা দেয়ায় ভারতীয় জেলেরা মাছ ধরার সুযোগ পায়নি, যার ফলাফল এখন দৃশ্যমান সাগরে। সাগরে যায় মতো জাল বসার মতো আমরা মাছ ধরতে পারছি। আমরা প্রায় 8-9 লাখ টাকা পর্যন্ত আমরা মাছ বিক্রি করতে পারছি। ইন্ডিয়া বাংলাদেশ দেশে একসাথে অবরুদ্ধ নদী তো, কিন্তু আর সাগরে যাই মাছ না পাইতাম। সামনে জীবনানন্দ, সামনে ব্যক্তিগত জীবনানন্দ মহিলে আর জীবন জ্বলেব ইনশাআল্লাহ, আশা করছি। হ্যাঁ, মোটামুটি আগে থেকে একটু লোকসান কমছে আর কি, ব্যবসা বাণিজ্য একটু হালকা পাতলা হচ্ছে। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের সহকারী হিসাব নিয়ন্ত্রক জানান, নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর প্রায় 4 টন ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মোট 48 টন মাছ সাগর থেকে ধরা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 42 লাখ টাকা। 48 টন মাছ অবতরণ হয়েছে। এর মধ্যে আমরা গভর্নমেন্ট রাজস্ব পেয়েছি প্রায় 46,000 টাকা এবং মাছের বাজার মূল্য প্রায় 40 থেকে 42 লাখ টাকা হবে। এই সফলতা টিকিয়ে রাখতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি জেলেদের জন্য সহজ শর্তে বরফ, জ্বালানি ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া ভোক্তাদের জন্য সুলভ মূল্যে ইলিশের বাজার নিয়ন্ত্রণে নিতে হবে কার্যকর পদক্ষেপ, বলছেন মৎস্য সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলে লৌহজং নদীর উপর প্রায় 90 লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু এখনো অচল। সেতুর 2 প্রান্তে নেই কোনো সংযোগ সড়ক। এতে ভোগান্তিতে অন্তত 30,000 মানুষ। স্থানীয়রা বলছেন, এলজিইডির উদাসীনতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণেই এই পরিস্থিতি। তবে বাজেট সংকটে সংযোগ সড়কের কাজ শুরু হয়নি বলছে এলজিইডি। অভিজিৎ ঘোষের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর, বাসারচর, লাউজান, বাইমাইল সহ অন্তত 20টি গ্রামের মানুষের চলাচল সুবিধার্থে উপজেলা পরিষদের অর্থায়নে 2023-24 অর্থ বছরে 87,91,000 টাকা ব্যয়ে লৌহজং নদীর উপর নির্মাণ করা হয় 40 মিটার দীর্ঘ সেতু। সেতুটি নির্মাণের দায়িত্ব পায় মেসার্স প্রত্যুষ বিল্ডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সেতু নির্মাণের কাজ শেষ হলেও এখনো তৈরি হয়নি সংযোগ সড়ক। ফলে 2 পারের অন্তত 20টি গ্রামের মানুষ সেতুটিতে সুফল পাচ্ছে না। যানবাহন চলাচল করতে না পারায় বিকল্প পথে ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে বাড়তি সময়ের পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি খরচ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের গাফিলতি আর এলজিডির দায়িত্বহীনতায় সীমাহীন দুর্ভোগে পড়েছে তারা। সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখন ব্যবহার করা যাচ্ছে না। জনপ্রতিনিধিদের জানালেও কার্যকরী কোনো উদ্যোগ মিলেনি। বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না, আসতে পারতেছে না। তারপরে বয়স্ক বৃদ্ধ যারা আছে, এরা এখান থেকে উঠতেই পারে না। আমাদের এই জায়গার যে কন্ট্রাক্টর ছিল বা যারা কাজ করতেছিল, ওনারা পালিয়ে গেছে। তো এই কারণে আমাদের এই ব্রিজের 2 পাশে দেখতে পাচ্ছেন যে মাটি নাই, রাস্তা নাই। ব্রিজ হয়েছে, কিন্তু ব্রিজের রাস্তাটা হয়ে গেলে যদি অটো
তারপরে গাড়িগুলো যাতায়াত করতে পারে, তাহলে আমাদের মনে করেন যে এই পার থেকে ওই পারে যাওয়াও সুবিধা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান জানান নিয়ম অনুযায়ী কাজ শেষ করে বিল নেওয়া হয়েছে। রাস্তা করার তো আমাদেরই ছিল না, টেন্ডারে ছিল না, ওটুকু করে দিয়েছিলাম। তারপরে যে বৃষ্টি হয়েছে বা হয়েছে সেখানে হয়তো কিছু মাটি সরে গেছে, কিন্তু ওইটুকের মাটি মনে করেন যে আমাদের যখন ধরা ছিল ওইটুকু করে। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সংযোগ সড়ক করা সম্ভব হয়নি, তবে ভবিষ্যতে বরাদ্দ পেলে কাজ করা হবে বলে জানান এলজিডির নির্বাহী প্রকৌশলী। বাকি যে রিমেনিং কাজগুলো এই অর্থ বছরে নিয়ে প্রজেক্টটা ফুলফিল করা যায় কিনা, এটা এই অর্থ বছরে পরিষদের ফান্ড থেকে আমি প্রপোজাল রাখবো আর কি। জনদুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে সেতুর উভয় প্রান্তে সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কয়েকদিনের মন্দা কাটিয়ে অবশেষে জমে উঠতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট আমের বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে আম কেনাবেচা। ন্যায্য দাম পেয়ে খুশি সবচেয়ে বড় এই আম বাজারের চাষিরা। দিন যত যাবে তত বাড়বে আমের দাম, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তারেক রহমানের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর হয়ে উঠছে চাঁপাইনবাবগঞ্জের কানসার্ট আম বাজার। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন আম। খিরসাপাত আম বিক্রি হচ্ছে ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা মন দরে। ল্যাংড়া, আম্রপালি সহ অন্যান্য জাতের আম বিক্রি হচ্ছে মন প্রতি ২,০০০ থেকে ২,৫০০ টাকা। বর্তমান মূল্য ন্যায্য মূল্য কিছু পাচ্ছে, এখন দেখা যাক তারপরে সামনের দিনে আমাদের কি অবস্থান হয়। আমের বাজার এখানে বেশি, কিন্তু ঢাকার মোকামে বা বিভিন্ন দেশের মোকামে দাম কম, ওখানে কমছে। শুরু থেকে আপনার শেষ পর্যন্ত আমার ভালোই ন্যায্য দাম পাচ্ছি আমি। প্রতিদিন ২০০ থেকে ২৫০ ট্রাক আম কেনা বেচা হচ্ছে বলে জানান হাটের ইজারাদার। প্রায় ২৫০ থেকে ৩০০ ট্রাক আমাদের কানসার্ট বাজার থেকে রেগুলার আম এই মার্কেটেও লোড হচ্ছে এবং বিভিন্ন মোকামে যাচ্ছে। এদিকে বাংলাদেশের নামকরা জুস কোম্পানিগুলো পচা ও ফাটা আম ৫ থেকে ২০ টাকা কেজি দরে কিনে নিয়ে যাচ্ছেন তাদের কোম্পানিতে। তো আমের সাইজগুলো দেখতে অসুন্দর বা দেখতে ভালো না, সেই আমগুলো ১৫-২০ টাকা কেজি মানে জুস কোম্পানিতে নেওয়া হয়। এগুলো আমরা কিনি ধর কত সময় ৬০০ টাকা মন, ৭০০ টাকা মন, ২০ টাকা কেজি, এবার যে আমরা কিনা বেচা করি আমরা এখান থেকে দিয়ে দিই রিজেট আমরা। আম বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে বলে জানায় উপজেলা প্রশাসন। বর্তমান যে যানজট পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেটি কিভাবে বাস্তবায়িত হচ্ছে সেটি আমরা সরেজমিনে দেখতে এসেছি। পাশাপাশি হাটে আম কি পরিমাণে উঠছে, হাটে আমের যে দাম কিভাবে বিক্রি হচ্ছে, সার্বিক বিষয়ে আমরা একটা ধারণা পেলাম। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৩৭,০০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এখান থেকে প্রায় ৩,০০০ কোটি টাকার আম কেনাবেচার আশা করছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি।